জাতীয় শোক দিবসে খালেদা জিয়ার জন্মদিন না পালনে কোনো রাজনৈতিক উদারতা নেই, মন্তব্য প্রধানমন্ত্রীর। জঙ্গি সন্দেহে ঢাকা মেডিকেলের ইন্টার্ন চিকিৎসক সহ 4 তরুণী গ্রেফতার, মারজানের বাবাকে আটক নিয়ে ধোঁয়াশা। গোপালগঞ্জে স্কুলের প্রধান শিক্ষক সহ 7 শিক্ষককে পেটালো বখাটে ছাত্র আর তার অভিভাবক, অভিযুক্ত 2 জন আটক, শাস্তি দাবি। সিটিসেলের লাইসেন্স বাতিলের নীতিগত সিদ্ধান্ত মন্ত্রণালয়ের, 7 দিনের মধ্যে অপারেটর পাল্টানোর পরামর্শ গ্রাহকদের। আমন্ত্রণ নিউজ 24-এ শিরোনাম শুনছিলেন, আপনাদের সাথে আছি আমি মনজুর আল মতিন এবং আমি সাবিহা নিকের দৃষ্টি। আরএফএল ওয়াটার পাম্প, পানি দেবে টেনশন নয়। সেবা শুশ্রূষা উদ্ধারের মহাযজ্ঞ, এক লহমায় সবই যেন মিথ্যে। সেই বুনো হাতিটিকে বাঁচানোই গেল না শেষ পর্যন্ত, আদর করে যার নাম দেয়া হয়েছিল বঙ্গবাহাদুর। দর্শক, এই নিয়ে সংবাদে থাকছে একটি প্রতিবেদন। এবারে পুরো খবর। জাতীয় শোক দিবসে বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন পালন না করার মধ্যে কোনো রাজনৈতিক উদারতা নেই। বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী উপলক্ষে আওয়ামী লীগ আয়োজিত আলোচনায় এই মন্তব্য করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অভিযোগ করেন, জাতির জনককে অবমাননা করতে প্রকৃত জন্মদিন না হবার পরও শোকের দিনে কেক কাটতেন খালেদা জিয়া। রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউটে আওয়ামী লীগ আয়োজিত শোক দিবসের আলোচনায় প্রধান অতিথি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঘাতকের নির্মম বুলেটকে বক্তব্যে প্রধানমন্ত্রী স্মরণ করেন 15ই আগস্ট নিহত পরিবারের সদস্যদের। এ সময় তার কান্নায় ভারী হয়ে ওঠে গোটা সভাস্থল। আমার 10 বছরের ছোট ভাইটি, কি অপরাধ ছিল তার? জন্মের পর থেকে বাবার স্নেহ বঞ্চিত। 64 সালে তার জন্ম, 66 সালে আব্বা 6 দফা দিলেন, তারপরেই তিনি কারাগারে। ওই কারাগারে যে শুধু বাবাকে চিনত, বাবার স্নেহ ভালোবাসা, বাবার হাত ধরে স্কুলে যাওয়ার সুযোগ তার হয়নি। 75-এ প্রিয় বাবা মা ভাইকে হারানোর পর বোন শেখ রেহানাকে নিয়ে পাড়ি দিতে হয়েছে বন্ধুর পথ। প্রধানমন্ত্রীর বক্তব্যে ছিল সেই সংগ্রামের কথাও। ওই বাড়ি আমার জন্য নিষিদ্ধ ছিল, বড় তালা ঝোলানো গেটে। গেটের বাইরে রাস্তার উপর বসে আমরা মিলাদ পড়ি। সমসাময়িক রাজনীতি নিয়ে কথা বলেন প্রধানমন্ত্রী। অভিযোগ করেন, বিএনপি নেত্রীর জন্মদিন না পালনে নেই কোনো রাজনৈতিক উদারতা। শুধুমাত্র আমাদেরকে আঘাত দেওয়ার জন্য, যে দিনটা আমরা শোকে কাঁদি, বাবা হারিয়েছি, মা হারিয়েছি, ভাই হারিয়েছি, সেই ব্যথায় যেদিন ব্যতীত থাকি, সেই দিন আর একজন কেক কেটে সেজে গুজে জন্মদিন পালন করত। কালকে শুনলাম উনি করবেন না, তাতে কেউ কেউ আবার এটাকে রাজনৈতিকভাবে তার উদারতা দেখাতে চাচ্ছে, কিন্তু আসল ঘটনা কি সে তো আমি জানি। 12ই আগস্ট তার ছেলে কোকোর জন্মদিন। কাজে কোকোর জন্মদিন যেহেতু করতে পারবে না, কোকো মারা গেছে, তাই নিজেরটা করবে না, এটা হলো বাস্তব কথা। আর তাছাড়া সে করবে কি? এটা তো তার জন্মদিন না। শত বাধা এসেছে, আরও আসবে, এমন মন্তব্য করে শেখ হাসিনা বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা গঠনে কোনো বাধাই তাকে পিছপা করতে পারবে না। অনেক ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে চলতে হচ্ছে, অনেক আঘাত আসবে, আসছে, আরও হয়তো আসবে। কখনো জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ, খুন, গ্রেনেড হামলা, গুলি, অনেক কিছুই মোকাবেলা করতে হয়েছে। কিন্তু শুধু একটা সাহস নিয়ে চলি, যে সাহসটা আমার মা বাবার কাছ থেকে পেয়েছি, যে মানুষের জন্য কাজ করছি, জনগণের জন্য কাজ করছি, জনগণের কল্যাণে, এখানে কোনো ব্যক্তিগত স্বার্থ না। পিতার স্বপ্ন পূরণে বাংলার দুঃখী মানুষের মুখে হাসি ফোটাতে আজীবন কাজ করবেন বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোগের শোকে কাতর তাদেরকে এতটুকু সেবা করতে পারি, তারা যদি একটু ভালো থাকে, আমি জানি আমার আব্বার আত্মা খুশি হবে, শান্তি পাবে। জুনায়েদ খান, চ্যানেল 24, ঢাকা। রাজধানীর বিভিন্ন এলাকা থেকে জঙ্গি সন্দেহে 4 তরুণীকে গ্রেফতার করেছে র্যাব। এদের একজন ঢাকা মেডিকেলের ইন্টার্ন চিকিৎসক,
আর বাকি 3 জন মানারাত বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের শিক্ষার্থী। সংবাদ সম্মেলনে র্যাবের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জঙ্গি মতামত প্রচার এবং অর্থ যোগানের কথা স্বীকার করেছেন গ্রেফতারকৃতরা। গেল 21 জুলাই নিষিদ্ধ ঘোষিত সংগঠন জেএমবির দক্ষিণাঞ্চলের আমির মাহমুদুল হাসানকে আটক করে র্যাব। তার দেওয়া তথ্যের ভিত্তিতে জেএমবির নারী সদস্যদের উপর নজরদারি শুরু হয়। এরই ধারাবাহিকতা গতরাতে অভিযানের নামে এলিট বাহিনী। এতে গাজীপুরের সাইনবোর্ড এলাকা থেকে আকলিমা আক্তার মনি, মগবাজার থেকে ঐশী এবং মিরপুর থেকে মৌ ও মেঘনাকে আটক করে র্যাব। উদ্ধার করা হয় জিহাদি বই, ডিভিডি সহ বিভিন্ন প্রচারণামূলক সরঞ্জাম। 15ই আগস্ট রাত 2টার সময় টঙ্গীর সাইনবোর্ড এলাকা থেকে গ্রেপ্তার করি এবং গ্রেপ্তার করার পরপরই তার মোবাইল ফোন পর্যালোচনা করে দেখা যায় যে সে গত কয়েক বছর যাবতই এই সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে, উগ্র জঙ্গিবাদ কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত। র্যাবের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জঙ্গি মতবাদ প্রচার ও অর্থ যোগানের কথা স্বীকার করেছে আটককৃতরা। আকলিমা আক্তার মনি বিভিন্নভাবে এই উগ্র জঙ্গিবাদ কার্যক্রমে অংশগ্রহণের জন্য বিভিন্ন নারীদের প্রলুব্ধ, প্ররোচিত এবং মোহিত করে এই দলে সংযুক্ত করতে থাকে এবং সে জঙ্গি কার্যক্রম পরিচালনায় যে অর্থ ব্যয়িত হয় সেই অর্থের একটা বড় যোগানদাতা হিসাবে আবির্ভূত হয়। ঐশী ঢাকা মেডিকেলের ইন্টার্ন চিকিৎসক, আর আকলিমা, মৌ ও মেঘনা মানারত বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের শিক্ষার্থী। সানজিদা সুমি, চ্যানেল 24, ঢাকা। গুলশানে হোলি আর্টিজানে হামলায় সন্দেহভাজন মাস্টারমাইন্ড মারজানের পরিচয় গণমাধ্যমে আসার পর তার বাবাকে আটক করা নিয়ে সৃষ্টি হয়েছে ধোঁয়াশা। সাদা পোশাকে কিছু লোক তাকে নিয়ে গেছে বলে এলাকাবাসী আর স্বজনরা দাবি করলেও এ বিষয়ে মুখ খুলছেন না আইনশৃঙ্খলা বাহিনী। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের শিক্ষার্থী মারজানের বিষয়ে উপাচার্য জানান, গেল বছর ফেব্রুয়ারি থেকেই খোঁজ মিলছে না তার। আর প্রক্টর জানান, শিবিরের রাজনীতিতে জড়িত ছিলেন মারজান। গুলশানে সন্ত্রাসী হামলায় সন্দেহভাজন অন্যতম মাস্টারমাইন্ড মারজানের পরিচয়ের খবর সোমবার গণমাধ্যমে প্রচার হওয়ার পর চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে দেশ জুড়ে। এরপরই সাদা পোশাকধারী একদল লোক ধরে নিয়ে যায় মারজানের বাবাকে। আইনশৃঙ্খলা বাহিনী থেকে বিষয়টি স্বীকার না করায় এ নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। যদিও স্থানীয়দের দাবি, আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়েই মারজানের বাবাকে ধরে নিয়ে যাওয়া হয়। ডিবি পুলিশ আইছিল, আইসে বললো কি এখানে এটা নিজামবার বাসা কোথায় এটা দেখা দিলাম। দেখা নিয়ে পরে বলে কি উনির সাথে আমার জরুরি কথা আছে একটা। টুক করে বাসা থেকে বাইক করে নিয়ে একটা টান দিয়ে নিয়ে চলে গেল। ধরে এটা নিয়ে গেছে কে? এটা পুলিশ প্রশাসনের পক্ষ থেকেই নিয়ে যাওয়া হয়েছে বা অন্য কোনো গ্রুপ এর পক্ষে কাজ করতেছে, এটা গ্রামবাসী এখনো পরিষ্কার না। স্বজনরা বলছেন, মারজান দোষী হলে প্রচলিত আইনে তার শাস্তি হোক, এজন্য নির্দোষ কেউ যাতে হয়রানি শিকার না হয়। আমি সরকারের কাছে জানাই যে আমার স্বামী কোথায় আছে, আমি সেটি জানতে চাই। আর আমার ছেলে দোষ করেছে, আমার ছেলে যা বিচার হয় তাই করুক। যদি মনে হয় 7টা কি 7:30 এরকম বাজবে, তখন নিয়ে বললো যে বাইরে খালি ডাকে নিয়ে গেল আর নিয়ে চলে গেল, আর কিছু দেখতে পাইনি আমি। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মারজানের বাড়িতে গেলেও ক্যামেরার সামনে কোনো কথা বলেনি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের এই শিক্ষার্থীর বিষয়ে উপাচার্য জানান, মারজান 2015 সালের 14 ফেব্রুয়ারি থেকেই নিখোঁজ। 2013 সালে সে পরীক্ষা দিয়েছে, প্রথম বর্ষের পরীক্ষার ফলাফলে দেখাচ্ছে সে 3.48 গ্রেড পয়েন্ট পেয়ে পাশ করেছে। দ্বিতীয় বর্ষে সে পরীক্ষায় অংশগ্রহণ করে 10টা পরীক্ষার মধ্যে 6টা পরীক্ষা দিয়েছে। তারপর থেকে সে বিশ্ববিদ্যালয়ের সাথে তার কোনো যোগাযোগ নেই। পুলিশ আমাদেরকে জানিয়েছে যে সেখানে যে তথ্যগুলো তাদের হাতে আছে তার মধ্যে নুরুল ইসলামের তালিকাটাও আছে এবং নুরুল ইসলাম সাথী পর্যায়ের সদস্য আর কি। তো সে হিসেবে সে শিবির রাজনীতির সাথে সক্রিয়ভাবে জড়িত বলে আমাদের কাছে মনে হচ্ছে। নিখোঁজ শিক্ষার্থীদের সবশেষ তথ্য না দেয়ায় আরবি সহ 7টি বিভাগের চেয়ারম্যানকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। গেল শুক্রবার মারজানের ছবি প্রকাশ করে তার সম্পর্কে বিস্তারিত তথ্য চাওয়া হয়। ইসমাত মুস্তারি তিম্মি, চ্যানেল 24। এদিকে গুলশানে হোলি আর্টিজান রেস্তোরাঁর হামলার ঘটনায় আরও 7 থেকে 8 জন পরিকল্পনাকারীকে শনাক্ত করা হয়েছে। দুপুরে সাংবাদিকদের এই কথা জানান কাউন্টার টেরোরিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম। বলেন, তদন্ত এবং বিভিন্ন জনকে জিজ্ঞাসাবাদে মারজান আর তামিম ছাড়াও আরও বেশ কয়েকজন জড়িত থাকার তথ্য প্রমাণ পেয়েছেন তারা।
ইনভেস্টিগেশন, ইনফরমেশন এবং জিজ্ঞাসাবাদের তথ্য সবকিছু মিলিয়ে আমরা আইডেন্টিফাই করেছি যে কয়েকজন মাস্টার মাইন্ড আছে, অর্থাৎ এই ইয়ের বাইরেও, অর্থাৎ যে 5 জন ওখানে এসেছিল ব্যাকপ্যাক নিয়ে এবং মারা গিয়েছে, তার বাইরেও এই টেরোরিস্ট হামলার পরিকল্পনা থেকে শুরু করে রিক্রুটমেন্ট, পরিকল্পনা, প্রশিক্ষণ, অর্থায়ন, বিভিন্ন ক্ষেত্রে আরও বেশ কিছু লোক জড়িত রয়েছে। ভারতের বর্ধমানে গ্রেফতার মশিউদ্দিন ওরফে মুসাকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে র্যাব। আজ তাকে আদালতে নিয়ে রিমান্ডের আবেদন করে ভারতের জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ, যাতে 2 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এর আগে গত শনিবার মুসাকে জিজ্ঞাসাবাদ করতে কলকাতা যায় র্যাবের 3 সদস্যের প্রতিনিধি দল। গত 1 জুলাই গুলশান হামলার পর 6 জুলাই বর্ধমানের একটি রেল স্টেশন থেকে মুসাকে আটক করে ভারতীয় রেল পুলিশ। তার কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র, 3 রাউন্ড গুলি, ধারালো অস্ত্র এবং বিদেশি মুদ্রা উদ্ধার করা হয়। একশো বছরও কিচ্ছু হবে না। A1 থ্রেড পাইপ, লাইফ যাবে, পাইপ যাবে না। অনুমতি পেলে দলের 38তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাজধানী সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ কিংবা শোভাযাত্রা করবে বিএনপি। পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার পর নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে দলের প্রথম যৌথ সভা শেষে বিকেলে এই সিদ্ধান্তের কথা জানান মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ বিষয়ে সরকারকে ইতিবাচক ভূমিকা রাখার আহ্বান জানান তিনি। এছাড়া 3 সেপ্টেম্বর সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের কারামুক্তি দিবস নিয়েও আলোচনার আয়োজন করবে বিএনপি। তবে ঈদুল আজহার কারণে 11 সেপ্টেম্বর বেগম খালেদা জিয়ার কারামুক্তির বিষয়ে আলোচনা সভাটি পরে করা হবে। সিদ্ধান্ত নিয়েছি যে আমরা জনসভা করবার জন্য আমরা সোহরাওয়ার্দী উদ্যানে এই উপলক্ষে আমরা একটা ব্যবস্থা করব, অথবা একটা র্যালি করবার জন্য আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব। আমরা যথাযথ কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে আমরা এই বিষয়ে ব্যবস্থা গ্রহণ করব। সেটার তারিখ এবং সময় আমরা যথাসময়ে জানাবো। স্কুলে মোবাইল ফোন আনতে নিষেধ করায় গোপালগঞ্জে প্রধান শিক্ষক সহ 7 শিক্ষককে পিটিয়ে আহত করেছে বখারের ছাত্র এবং তাদের অভিভাবকরা। সকালে সদর উপজেলার উলপুর পূর্ণচরণ উচ্চ বিদ্যালয়ে এই ঘটনা ঘটে। অভিযুক্তদের মধ্যে 2 জনকে আটক করেছে পুলিশ। দোষীদের শাস্তির দাবিতে বিক্ষোভ এবং মানববন্ধন করেছে স্কুলের শিক্ষার্থীরা। স্কুলের নিয়ম ভেঙে 9ম শ্রেণীর শিক্ষার্থী জামিল মিনা গত 14 আগস্ট মোবাইল ফোন নিয়ে ক্লাসে আসে। বিষয়টি জানতে পেরে জামিলের কাছ থেকে ফোনটি নিয়ে নেন স্কুলের প্রধান শিক্ষক সন্তোষ কুমার বিশ্বাস। আর তাতেই প্রধান শিক্ষককে ঘুষি মেরে বসে বখাটে জামিল। ওই দিন অন্য শিক্ষক ও শিক্ষার্থীরা জামিলকে স্কুল থেকে বের করে দিলেও মোটেই অনুতপ্ত হয়নি সে। বরং ঘটনার 2 দিন পর পরিবারের লোকজন সহ স্কুলের রাস্তায় ওঁত পেতে থাকে প্রধান শিক্ষকের অপেক্ষায়। তিনি আসা মাত্রই ঝাঁপিয়ে পড়ে জামিল ও তার অভিভাবকরা। এই যে একদিন হেড স্যার মানা করছে, পরের দিন হেড স্যার মোবাইল সার্চ করার পর মোবাইল পকেটে পাওয়া গেছে। মোবাইল পাওয়া যাওয়ার পর হেড স্যার মোবাইল পকেট থেকে বাইর করে নিয়েছে, পরে স্যারের সাথে খারাপ ব্যবহার করে। আমরা একসাথে রওনা দিচ্ছিলাম, ফুলপুর স্ট্যান্ডে উঠতেছিলাম। ওই জায়গায় বসে মোটামুটি জনি মিনার আপনার নেতৃত্বে, হোসেন মিনার নেতৃত্বে আরও 20-15 জন রড, লোহার রড, লাঠি সোটা নিয়ে সমস্ত শিক্ষক কর্মচারী সবাইকে আক্রমণ করছে। তাকে বাঁচাতে এগিয়ে এলে আক্রমণের শিকার হন আরো 6 শিক্ষক। পরে তাদের নেওয়া হয় হাসপাতালে। আসার পথে হেড স্যার রড ধরে বাড়ানো হয়েছে মাথায়, আরো অনেক হোসেন মিনিয়ে, তারপরে জামিল মিনিয়ে, আনোয়ার মিনিয়ে, কালা, তারপরে মিলে সবাই মিলে মারা হয়েছে। এ খবরে বিক্ষোভ ও মানববন্ধন করেন স্কুলের বাকি শিক্ষার্থীরা। শাস্তি চান দোষীদের। হেড স্যার আমাদের গুরুজন, তাকে যদি এইভাবে মারা হয় আমরা তো এটা সহ্য করে থাকতে পারবো না। শিক্ষকের উপর এই হামলার ঘটনায় এরই মধ্যে 2 জনকে আটক করেছে পুলিশ। এরা হলো একজন আবুল খায়ের মিনা আর একজন হলো মুসা মিনা। তো এরা 2 জনই ওই উলপুর গ্রামে ওই এলাকারই বাসিন্দা। এরা ওই শিক্ষকদের উপর আক্রমণে অংশগ্রহণ করেছিল, তাদেরকে আমরা পুলিশ হেফাজতে এনেছি। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। প্রায় 477 কোটি টাকা রাজস্ব পরিশোধ না করায় বন্ধ হয়ে যাচ্ছে দেশের প্রথম মোবাইল ফোন অপারেটর সিটিসেল। সচিবালয়ে টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের সাথে বৈঠক শেষে ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম জানান, সিটিসেল লাইসেন্স বাতিলের নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সরকার। গ্রাহকদের অপারেটর পাল্টানোর জন্য 7 দিন সময় দিয়েছে বিটিআরসি।
সিডিএমএ প্রযুক্তির প্রথম আর সবচেয়ে পুরাতন মোবাইল ফোন কোম্পানি সিটিসেল। বাংলাদেশে যার যাত্রা শুরু 1993 সালে। দীর্ঘ এ পথ চলায় সিটিসেলের কাছে সরকারের রাজস্ব বাবদ পাওনা প্রায় 477 কোটি 51 লাখ টাকা। প্রাপ্য রাজস্ব পরিশোধ না করে অপারেশনাল কার্যক্রম চালিয়ে যাওয়া লাইসেন্সের শর্তের পরিপন্থী। এই মর্মে সিটিসেলকে বিভিন্ন সময় নোটিশ করা হলেও আমলে নেয়নি প্রতিষ্ঠানটি। সবশেষ গেল 31 জুলাই সিটিসেলের গ্রাহকদের অন্য অপারেটরের সেবা নেয়ার পরামর্শ দিয়ে 16 দিন সময় বেঁধে দিয়েছিল মন্ত্রণালয়। মঙ্গলবার নির্ধারিত সময় শেষ হলে বিটিআরসি সহ সংশ্লিষ্টদের সাথে বৈঠকে বসে মন্ত্রণালয়। বৈঠক শেষে তারানা হালিম জানান, সিটিসেল বন্ধের প্রক্রিয়া শুরু হয়েছে, তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সরকার। এটি একটি দৃষ্টান্ত হয়ে থাকা উচিত যে আমরা এতদিন সময় নিয়েছি। আমি আসবার পর থেকে এখন পর্যন্ত দফায় দফায় আমরা মিটিং করেছি, আমরা তাদেরকে কত সময় প্রদান করা হয়েছে সেটা আমরা দেখেছি এবং তারপরে অবশেষে এই সিদ্ধান্ত গ্রহণ করতে আমরা বাধ্য হয়েছি। আর সিটিসেলের বর্তমান প্রায় 7 লাখ গ্রাহকের আগামী 7 দিনের মধ্যে অন্য অপারেটরের সেবা নেওয়ারও পরামর্শ দিয়েছে মন্ত্রণালয়। আগামীকালই চূড়ান্ত অনুমোদনের জন্য আমরা ফাইলটি এখান থেকে আমাদের সিদ্ধান্ত সহকারী সরকারের কাছে প্রেরণ করব এবং ইতোবছরে যারা আছেন সিটিসেলের গ্রাহকরা তারা ইতিমধ্যে কিন্তু সময় পেয়েছেন। তারপরও সিদ্ধান্তকালীন সময়ের জন্য আমরা তাদেরকে আরো 7 দিন সময় প্রদান করলাম তাদের অপারেটর পরিবর্তনের জন্য। রাজস্ব আদায় আর টেলিযোগাযোগ খাতের শৃঙ্খলা বজায় রাখতে সরকার এই সিদ্ধান্ত নিতে যাচ্ছে বলে জানান প্রতিমন্ত্রী তারানা হালিম। বিটিআরসি চেয়ারম্যান সাহেব নাফিউল ইসলাম লিংকন, চ্যানেল 24, ঢাকা। মিষ্টি দুষ্টু ভালোবাসায় ডেকো ক্ষীর কুকিজ। যা আশঙ্কা করা হয়েছিল তাই সত্যি হলো শেষ পর্যন্ত। মারা গেল 1.5 মাস ধরে বাংলাদেশের অতিথি হয়ে বিচরণ করা বুনো হাতিটি। পরে জামালপুরের সরিষাবাড়ি উপজেলার কয়রা গ্রামে মৃত্যু হয় বঙ্গবাহাদুর নাম পাওয়া অবলা প্রাণীটির। স্থানীয়দের অভিযোগ, হাতি উদ্ধারে ট্র্যাঙ্কুলাইজার গান দিয়ে অতিরিক্ত চেতনানাশক প্রয়োগ এবং প্রয়োজনীয় খাদ্য ও চিকিৎসা না পাওয়াই মৃত্যুর কারণ। এজন্য বন বিভাগকে দায়ী করে বিক্ষোভও করেছেন তারা। জামালপুরের আনোয়ার হোসেন মিন্টু এবং সিরাজগঞ্জ থেকে হীরক বোনের পাঠানো তথ্য এবং ছবিতে রিপোর্ট করছেন মাকসুদুর নবী। সম্পূর্ণ সুস্থ বন্য হাতিটি প্রায় 1.5 মাস ধরে পুরো দমে দাপিয়ে বেড়ালো এই চর থেকে সেই চর। অথচ গত 4-5 দিন আগে বন বিভাগের উদ্ধার প্রক্রিয়া শুরুর পর থেকে হতে থাকলো দুর্বল এবং শেষ পর্যন্ত মৃত্যুর মুখে ঢলে পড়ল তরতাজা হাতিটি। এই যে দীর্ঘ 1700-1800 কিলোমিটার পরিক্রমা, একটা আনফেভারেবল কন্ডিশনে বাস করা, এই জিনিসগুলি আমি মনে করি যে মূল কারণ। হয়তো এই সমস্ত কারণে সে হার্ট ফেল করতে পারে। এরকম যদি কেউ প্রমাণ দিতে পারে যে এখানে কোনো রকম গাফিলতি হয়েছে, যারা ফিল্ড স্টাফ আছে, আমি এটা স্বীকার করতে রাজি না। এই কদিনে অন্তত 4 বার চেতনানাশক বিদ্ধ করা হয় হাতিটির শরীরে। উদ্দেশ্য ছিল বনের পশুকে বনেই ফিরিয়ে দেয়া। কিন্তু প্রতিকূল জায়গা থেকে প্রায় 5000 কেজি ওজনের একটি হাতি উদ্ধার যজ্ঞে নিয়োজিত ছিলেন বন বিভাগের গুটি কয়েক কর্মকর্তা। তাছাড়া প্রয়োজনীয় ও কার্যকরী সরঞ্জামও নিয়ে যাওয়া হয়নি সেখানে। তাহলে কেন হাতিটিকে বারবার চেতনানাশক দেয়া হলো? উঠেছে সেই প্রশ্ন। ঘন ঘন চেতনানাশক ওষুধ দিত, তাকে ঠিক মতো খাবার দিত না। আমরা চাই এটা সুস্থ একটা তদন্ত হোক। এইভাবে একটা প্রাণী আমরা মারলাম না, হাতির কাউকে ক্ষতি করে না আজ পর্যন্ত। যেহেতু সে খুব দুর্বল, এত দুর্বল অবস্থায় চেতনানাশক ঔষধ প্রয়োগ করা যায় না, কিন্তু উপায়ও ছিল না। দুর্বল অবস্থায় চেতনানাশকের দখল কাটিয়ে সে উঠতে পারে নাই। আমাদের এই পুরো প্রক্রিয়াতে যে দিকগুলোতে দুর্বলতা ছিল সেই দিকগুলো আমাদের মাথায় রেখেই আমাদের প্রস্তুতির প্রয়োজন। শত শত মাইল সাঁতার কেটে আসা কোনো বন্য হাতির প্রতিকূল পরিবেশে দীর্ঘদিন বেঁচে থাকা বিশ্বে বিরল ঘটনা। কিন্তু হাতিটি উদ্ধারে বন বিভাগ শুরু থেকে তাকিয়েছিল ভারতের দিকে, যেহেতু পশুটি আসাম থেকে এসেছে। কিন্তু ভারতের সেই বন বিভাগ কর্তৃপক্ষ তাদের জনাতিনেক লোক পাঠায় 1 মাস পেরিয়ে যাবার পর। দাবি দেওয়া ছেড়ে দিয়ে উদ্ধারের দায়িত্ব বাংলাদেশের ঘাড়ে গচিয়ে চলে যান তারা। জীবের বাছা মরাটা কেউ আগে বলতে পারে না। কিন্তু পানি বেষ্টিত দুর্গম এলাকা থেকে এত বড় হাতি উদ্ধারের কোনো অভিজ্ঞতা বা সক্ষমতা কোনোটিই নেই, সে কথা আগেই স্বীকার করেছিল বন বিভাগ।
বাংলাদেশের বন বিভাগের আসলে ওই একটা হাতি ওয়াইল্ড ঢুকে গেলে তাকে রেস্কিউ করার মতো ওরকম সরঞ্জাম খুব কম আছে। তথাপি হাতিকে বশের চেষ্টা হিসেবে প্রথমবার চেতনানাশক দেয়া হলে খালের পানিতে ডুবে যায়। তখন জামালপুরের সরিষাবাড়ির কয়েকশো গ্রামবাসীর একান্ত চেষ্টায় সেই যাত্রায় প্রাণ বাঁচে তার। কিন্তু এরপর কিছুটা সুস্থ হয়ে উঠলে স্থানীয় বাসাবাড়িতে হামলা চালাতে উপক্রম হয় হাতিটি। আর এইসব ঘটনা পরম্পরায় সব মিলিয়ে পরপর আরও 3 বার চেতনানাশক প্রয়োগ করেন বন বিভাগের চিকিৎসকরা। কিন্তু ক্রমেই দুর্বল হয়ে পড়তে পড়তে কেবল নাশ নয়, চিরদিনের জন্য জীবন নাশ হয়ে গেল প্রকৃতির এই অমূল্য সম্পদের। আর এর সাথে সাথে হাতি উদ্ধারের টেনশন থেকে ছুটি পেল বন বিভাগ। মাকসুদুন নবী, চ্যানেল 24। আসাম থেকে ভেসে আসা হাতিটিকে বাঁচানো না গেলেও শেরপুরের ঝিনাইগাতিতে গভীর কূপ থেকে জীবিত উদ্ধার করা হয়েছে একটি হাতি শাবককে। শাবকটি ছাড়া পেয়ে চলে যায় গভীর অরণ্যের দিকে। দুপুরে স্থানীয় বন্য হাতি সুরক্ষা দল, বন বিভাগ, দমকল বাহিনী এবং পুলিশ সদস্যরা এলাকাবাসীর সহায়তায় কূপ থেকে হাতিটিকে উদ্ধার করে। স্থানীয়রা জানায়, গতরাতে একটি বন্য হাতির দল লোকালয়ে চলে আসে। এ সময় দলে থাকা হাতির শাবকটি 22 ফুট গভীর একটি মাটির কূপে পড়ে যায়। একটা বিরতি, এবার ফিরে এসে থাকছে। ভরা মৌসুমেও দেখা নেই রূপালী ইলিশের। বিপাকে হাজারো জেলে, নদী দূষণ ও জলবায়ু পরিবর্তনই দায়ী বলছেন বিশেষজ্ঞরা। আবারও আমন্ত্রণ, আপনারা দেখছেন নিউজ 24। 2015 সালে দলের আয় ব্যয়ের হিসাব নির্বাচন কমিশনে জমা দিয়েছে আওয়ামী লীগ ও বিএনপি। দুপুরে নির্বাচন কমিশনে আওয়ামী লীগের পক্ষে হিসাব জমা দেয় আব্দুর রহমান গোলাপের নেতৃত্বে একটি প্রতিনিধি দল। ইসিতে দেয়া হিসাব অনুযায়ী 2015 সালে আওয়ামী লীগের মোট আয় ছিল 7 কোটি 11 লাখ এবং ব্যয় 3 কোটি 72 লাখ। তাদের আয়ের অর্ধেক টাকা খরচ হয়েছে, যার বেশিরভাগ ব্যয় হয়েছে দলীয় কর্মসূচিতে। এর কিছুক্ষণ পরে বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলালের নেতৃত্বে একটি প্রতিনিধি দল তাদের দলের হিসেব নির্বাচন কমিশনে জমা দেয়। গত বছর দলটির আয়ের চেয়ে ব্যয় বেশি ছিল। তাদের আয় 1 কোটি 73 লাখ টাকা এবং এর বিপরীতে ব্যয় 1 কোটি 87 লাখ টাকা। ঘাটতি ছিল 14 লাখ 26 হাজার টাকা। যুক্তরাষ্ট্রে 2 বাংলাদেশি হত্যায় অভিযুক্ত ব্যক্তিকে আজ আদালতে হাজির করা হতে পারে। তবে একে পরিকল্পিত খুন মানতে নারাজ নিউ ইয়র্কের পুলিশ। তাই রাজ্যের আইনে এ ধরনের অপরাধের শাস্তি সর্বোচ্চ 25 বছরের জেল। এদিকে নিউ ইয়র্কের আল ফোরকান মসজিদে জানাজা শেষে ইমামের সহযোগী তারা মিয়াকে দাফন করা হয়েছে। আর ইমাম আলাউদ্দিন আকন্দিকে দাফনের জন্য দেশে নিয়ে আসা হবে বৃহস্পতিবার। ভরা মৌসুমেও এবার তেমন দেখা নেই রূপালী ইলিশের। ইলিশের জন্য খ্যাত বরিশালেও খুব একটা চোখে পড়ছে না জাতীয় মাছ। চড়া দাম তো আছেই, বিপাকে পড়েছেন এর সাথে জড়িত হাজারো জেলে, পাইকার এবং ব্যবসায়ীরা। বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তন, ইলিশের গতিপথ পাল্টানো, পানি দূষণ সহ নানা কারণে জেলেদের জালে ধরা পড়ছে না ইলিশ। ইলিশ বিক্রির অন্যতম কেন্দ্র বরিশালের বন্দর ঘুরে রিপোর্ট করছেন বাবু কামরুজ্জামান, ছবি তুলেছেন জুয়েল রানা। ঝকঝকে রূপালী রং আর স্বাদ অতুলনীয় বলেই সারা বিশ্বে ইলিশের কদরটা বেশি। আর এই ইলিশ উৎপাদনের অন্যতম প্রাণকেন্দ্র বলা হয় দক্ষিণের জেলা বরিশালকে। তবে গত বছর রেকর্ড পরিমাণ ইলিশ ধরা পড়লেও এবারের চিত্র ভিন্ন। কীর্তনখোলা নদী তীরে গড়ে ওঠা বরিশালের এই বাজারে মৌসুমের এই সময় ইলিশ বোঝাই অসংখ্য ট্রলার আসে প্রতিদিন, অথচ এখন তা আসছে হাতে গোনা 4-5টি। ইলিশ কেমন ধরা পড়তেছে? ইলিশ মাছ কম ধরা পড়তে আছে। এটা কত কেজি হবে? এটা সাইজ এটা 600 কেজি 700 গ্রাম। আসবেন তো নাই, এই জানলে 10টা না মাছ। মন মাতানো ঘ্রাণ আর সুস্বাদু ইলিশ মানে বাংলাদেশ। আর বাংলাদেশের ইলিশের সরবরাহের অন্যতম কেন্দ্র হলো বৃহত্তর বরিশাল। তবে নানা কারণে দীর্ঘদিনের সে ঐতিহ্যে যেন ভাটা পড়েছে এবছর। ইলিশের দেশে ইলিশের সরবরাহ কমায় যেমন দুশ্চিন্তা বেড়েছে জেলেদের, তেমনি ঝিমিয়ে পড়েছে এখানকার আর্থিক কর্মকাণ্ড। সরবরাহ কম হওয়ায় ইলিশের এই মৌসুমেও বেশ চড়া দামে লেনদেন হচ্ছে ইলিশ। পাইকারিতে এখানে প্রতি কেজি ইলিশ আকার ভেদে বিক্রি হচ্ছে 1 থেকে 1,500 টাকায়।
ইলিশের মৌসুম ঠিক আছে, মৌসুমে মাছ কম, মানে আমরাও পাইকাররা কিনি যে কম, আমাকে হচ্ছে না। আমাদের একটা করে হিসাব মাছ মনে করেন এভারেজে 50 মন হয়, আর এখন মনে করেন দৈনিক এভারেজে 20 মন 25 মন এরকম। এলসিএল 600-900 গ্রাম মন 39,000 টাকা। বাজারের মৎস্য আড়ত সমিতি জানায় গত বছরের একই সময়ে প্রতিদিন ইলিশ আসতো প্রায় 2000 মন, যা এখন নেমে এসেছে মাত্র 200 মনে। বাণিজ্য মন্ত্রণালয়ের হিসাবে সারা বিশ্বে বছরে 5 লাখ মেট্রিক টন ইলিশ আহরিত হয়, যার 60 ভাগই আহরিত হয় বাংলাদেশে। আর দেশে মাছ উৎপাদনে এককভাবে শুধু ইলিশের অবদান 11%। প্রবৃদ্ধি বিবেচনায় জিডিপিতেও এর অবদান 1 ভাগ। জেলা মৎস্য কর্মকর্তা জানায় পানি দূষণ, ইলিশের গতি পরিবর্তন ও আবহাওয়াজনিত কারণে এবছর তুলনামূলকভাবে কম ধরা পড়ছে, তবে থেমে নেই এর গড় উৎপাদন। গত 5 বছর যাবত ইলিশ মাছের আহরণ বাংলাদেশে বৃদ্ধি পেয়েছে এবং পরিমাণ আহরণ হচ্ছে, কম মনে হচ্ছে। আমরা আশা করতেছি যে এই সামনের যে জোগুলো আছে এগুলো ভালো ইলিশ আমরা পাবো। মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের হিসাবে সারা দেশে 5 লাখ জেলে সহ মোট 20 লাখ লোকের জীবন জীবিকার প্রধান উৎস ইলিশ। বাবু কামরুজ্জামান, চ্যানেল 24, বরিশাল। সময় হলো আবারও বিরতির, আর ফিরে আসার পর দেখবেন কর্ণফুলী নদীর দুপারে 2200 অবৈধ স্থাপনা অপসারণের নির্দেশ, রিটের চূড়ান্ত নিষ্পত্তি করে হাইকোর্টের রায়। আবার আমন্ত্রণ, জানাবো আরো কিছু খবর। বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের কোনো ইচ্ছা নেই তুরস্কের, কিন্তু ইউরোপের দেশ হওয়ায় সর্বোচ্চ শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড বিরোধী তারা। রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনে এইসব কথা জানান তুরস্কের রাষ্ট্রদূত দেওরিম ওজুতর্ক। বলেন, যুদ্ধাপরাধীদের মৃত্যুদণ্ড নিয়ে তুরস্কের সাথে বাংলাদেশের মতো পার্থক্য থাকলেও এ নিয়ে দুদেশের সম্পর্কে কোনো প্রভাব ফেলবে না। গেল মে মাসে জামায়াত নেতা মতিউর রহমান নিজামীর মৃত্যুদণ্ড কার্যকর করার পর কনসালটেশনের জন্য তুরস্কে ডেকে পাঠানো হয় ওজুতর্ককে। সম্প্রতি দেশে ফেরেন তিনি। টার্কিশ হোপ স্কুলের সাথে সন্ত্রাসীদের যোগাযোগ থাকার বিষয়ে ওজুতর্ক বলেন, বাংলাদেশেও এই স্কুলের প্রশাসনিক পদে পরিবর্তন আসা উচিত। কর্ণফুলী নদীর দুপারে গড়ে ওঠা সব অবৈধ স্থাপনা অপসারণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। দুপুরে বিচারপতি রেজাউল হাসান এবং কাশেফ হোসেন সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন। তবে এর মধ্যে নৌবাহিনী এবং সিটি কর্পোরেশনের 6টি স্থাপনার প্রয়োজন থাকলে সেজন্য পরিবেশ অধিদপ্তরের অনুমতি নেয়ারও নির্দেশ দেন হাইকোর্ট। হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ নামে একটি সংগঠনের রিটের প্রেক্ষিতে 2010 সালের 18 জুলাই হাইকোর্ট প্রশাসনকে নির্দেশ দেন অবৈধ স্থাপনা এবং নদীর সীমানা নির্ধারণ করার জন্য। এরপর জেলা প্রশাসন গত বছরের 9 নভেম্বর প্রতিবেদন জমা দেয় হাইকোর্টে। সেখানে মোট 2181টি অবৈধ স্থাপনা চিহ্নিত করা হয়। এ কারণে অবৈধ দখলে চলে গেছে নদীর 158.45 একর জমি, যার বাজার মূল্য 2370 কোটি টাকা। পথের দূরত্ব একই, কিন্তু একাধিক অটোরিকশায় গেলে মিটারে ভাড়া উঠবে বিভিন্ন অঙ্কের। তাতে নির্ধারিত ভাড়ার চেয়ে যাত্রীদের গুনতে হয় কয়েক গুণ বেশি, আর চালকরা অনেকদিন ধরে এই কাজটি করছেন মিটার টেম্পারিংয়ের মাধ্যমে। চট্টগ্রামের সিএনজি অটোরিকশায় ভাড়া আদায়ে এই কারসাজি বেরিয়ে এসেছে চ্যানেল 24 এর অনুসন্ধানে। আর পুলিশ বলছে বিষয়টি খতিয়ে দেখে দায়ীদের বিরুদ্ধে নেওয়া হবে ব্যবস্থা। রনি দত্তের রিপোর্ট আর ছবি তুলেছেন আবু জাহেদ। চট্টগ্রামে সিএনজি অটোরিকশায় মিটারে ভাড়া নিয়ে বিশৃঙ্খলা অনেক দিনের, যার অন্যতম হিসাবের চেয়েও বেশি ভাড়া আদায়। খোঁজ নিয়ে দেখা গেছে একই দূরত্ব অতিক্রম করলেও এক একটি অটোরিকশার মিটারে উঠছে এক এক রকম ভাড়ার অঙ্ক। আবার অধিকাংশ মিটার যেমন নষ্ট, তেমনি বিআরটি এর অনুমোদনবিহীন। ফলে যেখানে ভাড়া হওয়ার কথা 80 টাকা, সেখানে নেওয়া হচ্ছে 100 টাকার উপর। নতুন একদম, মানে অন কিলো উঠে না, ওয়েটিং উঠে। এই মিটারটা তো বিআরটিতে টেস্ট করেছেন? না, হালিশর থেকে এখানে 5 কিলো ধরেন না, 5 কিলো এখানে 5 কিলো জায়গাতে 6 কিলো 7 কিলো যাবে। সার্কিট ব্রেকার অনেক কিলোমিটার, শুধু টাকাটা বাসে, তাহলে আমরা তো কিভাবে বলবো যে এটা আপনার কত কিলো? আমাদের ভাড়ার ক্ষেত্রেও তো আমাদের বেশিটা টানতে হয়। এই ব্যাপারে চাঞ্চল্যকর তথ্য দেন বিআরটি এর অনুমোদিত শাহনাজ ট্রেডিং কর্পোরেশনের মিটার মেরামতকারীরা। জানান, সেন্সর কেবল পরিবর্তন করে বেশি ভাড়া আদায় হচ্ছে মিটারে। ঢাকার মারুপ অটো নামে একটি প্রতিষ্ঠানের মালিক আবুল বশর এসব সেন্সর কেবল সরবরাহ করছে চট্টগ্রামে। টেম্পারিং জগতে মিটারের 2 নম্বর মালের জন্য সে একটা ওস্তাদ। 80 টাকার বিল, 2 নম্বর একটা
সেন্সরের কারণে 160 টাকা উঠতে পারে, ডবল উঠতে পারে। ঢাকা থেকে সংগ্রহ করছে, পুরান মিটার সংগ্রহ করছে, করে গাড়িতে লাগায় চালাইতেছে, ওগুলো তো আসলে পরীক্ষিত না। তবে এই অভিযোগ অস্বীকার করেন আবুল বশর। টেবিলের কোনো টেম্পারিং হয় না, টেম্পারিং করে যারা মিটারে কাজ করে, মিটারে যারা কাজ করে এরা টেম্পারিং করে। সরকার চাইলে বাড়াই দিচ্ছে, এমনি টেন্ডার উপর আবার টেম্পারিং করে আবার ইয়ে করে আবার টাকা পয়সা বেশি দেওয়া, এটা হলো যুগ। কারসাজির এই বিষয়টি খতিয়ে দেখার কথা বলছেন সিএমপির ট্রাফিক বিভাগের অতিরিক্ত কমিশনার। দূরত্বটাই ভেরি করে মাঝে মাঝে, একই দূরত্ব তার কম বেশি নাই, কিন্তু এটাই মাঝে মাঝে দেখাচ্ছে 5 কিলোমিটার, যেটা 7 কিলোমিটার। এই প্রবলেমটা কিন্তু আমরা নতুনই পেলাম, আমরা বিআরটির সাথে কথা বলবো এই ব্যাপারে। বন্দরনগরীতে নিবন্ধিত ও অনিবন্ধিত মিলে সিএনজি অটোরিকশার সংখ্যা প্রায় 20,000। রনি দত্ত, চ্যানেল 24, চট্টগ্রাম। আরও একটা বিরতি, এবার ফিরে এসে থাকছে। ভারতের কাশ্মীরে কারফিউর ভেতরে নিরাপত্তা বাহিনীর সাথে বিক্ষোভকারীদের সহিংসতা চলছেই, আজ প্রাণ গেছে 5 জনের। দেখছেন নিউজ 24। এবারে জানাবো দেশের বাইরের খবর। কারফিউয়ের মধ্যেই ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরে সহিংসতায় প্রাণ গেছে অন্তত 5 জনের। এ নিয়ে উপত্যকায় 65 জন নিহত হলেন। সকালে বুদগাম জেলার মাগুম এলাকায় নিরাপত্তা বাহিনীর সাথে বিক্ষোভকারীদের সংঘর্ষে এই হতাহতের ঘটনা ঘটে। পুলিশ জানায় তাদের গাড়িতে পাথর ছুড়লে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে গুলি চালায় তারা। নতুন এই সংঘর্ষের পর পরিস্থিতি পর্যালোচনা করতে দিল্লিতে বৈঠক করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এবং গোয়েন্দা কর্মকর্তারা। গত 39 দিন ধরে কারফিউ চলছে জম্মু ও কাশ্মীরে। শেষ করব নিউজ 24। শিরোনামগুলো জানাবো আরো একবার। কোকোর জন্মদিন যেহেতু করতে পারবে না, কোকো মারা গেছে, তাই নিজেরটা করবে না, এটা হলো বাস্তব কথা। জাতীয় শোক দিবসে খালেদা জিয়ার জন্মদিন না পালনে কোনো রাজনৈতিক উদারতা নেই, মন্তব্য প্রধানমন্ত্রীর। জঙ্গি সন্দেহে ঢাকা মেডিকেলের ইন্টার্ন চিকিৎসক সহ 4 তরুণী গ্রেফতার, মারজানের বাবাকে আটক নিয়ে ধোঁয়াশা। গোপালগঞ্জে স্কুলের প্রধান শিক্ষক সহ 7 শিক্ষককে পেটালো বখাটে ছাত্র, তার অভিভাবক, অভিযুক্ত 2 জন আটক, শাস্তি দাবি। হেড স্যার আমাদের গুরুতর, তাকে যদি এইভাবে মারা হয় আমরা তো এটা সহ্য করে থাকতে পারবো না। সিটি সেলের লাইসেন্স বাতিলের নীতিগত সিদ্ধান্ত মন্ত্রণালয়ের, 7 দিনের মধ্যে অপারেটর পাল্টানোর পরামর্শ গ্রাহকদের। দর্শক, এই ছিল এখনকার মতো। এরপর স্পোর্টস 24 আপনাদের সাথে থাকবেন রেজওয়ানুজ্জামান। দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।